সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই তোমরা সুস্থ আছো এবং তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্ন পূরণের জন্য অনেক বেশি পরিশ্রম সাধনা করে যাচ্ছ, যাতে করে তোমরা তোমাদের সাফল্যের উচ্চ শিখর আহরণ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসটিতে আমাদের প্রথম যে অধ্যায়টি ছিল ওটি আমরা সাফল্যের সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় আমাদের আমাদের যে সিলেবাসটি আছে আমাদের নবম দশমের দ্বিতীয় অধ্যায়টি আজকে আমরা শুরু করব এবং এই অধ্যায়টির নাম তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ, যে অধ্যায়টির নাম হচ্ছে কৃষি উপকরণ। অর্থাৎ আমি যখন একটা কৃষি কাজ করব বা কোনো একটি ফসল উৎপাদন করব, কি কি জিনিস আমার লাগতে পারে, কোন কোন জিনিস দিয়ে আমি আমি আমার এই ফসল আবাদটা করব। তো এর মধ্যে তোমাদের প্রথম পরিচিতি যেটি দেওয়া আছে, একদম সবচেয়ে আমরা কোনো শস্য উৎপাদনের ক্ষেত্রে যেটি ছাড়া কোনো সম্ভবই নয়, সেই অতি গুরুত্বপূর্ণ ওই জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে বীজ। অর্থাৎ কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে যে কোনো মাধ্যম, অর্থাৎ কোনো একটা মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে একটি ফসলকে উৎপাদন করে থাকি। তো সেই মাধ্যমটি হচ্ছে বীজ, সেটি সম্পর্কে আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব। তো চলো আমরা আমাদের আলোচনার পর্বে চলে যাই। আমাদের বইয়ের দিকে যদি আমরা তাকে আমরা 36 নাম্বার পৃষ্ঠাতে আমাদের এই অধ্যায়টি আছে। তো দেখি আমাদের কি বলা আছে এখানে। ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদান, অর্থাৎ যে জিনিসগুলো ছাড়া ফসল উৎপাদন করা কোনোভাবেই সম্ভব নয়, মৌলিক উপাদান বলা হচ্ছে এখানে। যে ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। অর্থাৎ যেই বীজটার মাধ্যমে আমি ফসলকে ফলাবো অথবা বংশ বিস্তার করব, এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশে নতুন ফসলের আত্তীকরণ ও সংযোজন, অর্থাৎ নতুন ফসলের সংযোজন বা একত্রে চাষাবাদের যে প্রক্রিয়া, নতুন ফসল, একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ, অর্থাৎ একটি ফসলের মধ্যে বিভিন্ন রকমের বায়োলজিক্যাল জীবতাত্ত্বিক বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ তার বাহ্যিকগত বৈশিষ্ট্য বা অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য থাকে। এটি হচ্ছে অনেক ক্ষেত্রে যেটি হয় যে তার বংশ পরম্পরায় এই কোনো একটি ফসল এটি ধারণ করে থাকে। তো সেটির কথা বলা হচ্ছে যে একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ, তার জীব বায়োলজিক্যাল কী কী বা জীবগত কী কী বৈশিষ্ট্য রয়েছে, এবং নানা জীবকৌশল প্রয়োগের মাধ্যমে আমরা বীজটিকে উন্নত করে তুলতে পারি। অনেক আজকাল অনেক ফসলে তোমরা দেখবে যে উন্নত প্রযুক্তি, উন্নত জৈব প্রযুক্তি, বিশেষ করে আমরা বায়োটেকনোলজি টুলস যেটা আছে সেটিকে ব্যবহার করে শিক্ষার্থী বন্ধুরা অনেক উন্নত জাতের বীজ উৎপাদন করা হচ্ছে। তো এখন আমরা দেখো যে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, সেটির একটি লিস্ট তোমাদের দেওয়া আছে এবং এই জিনিসগুলো আমরা সময়ের পরিক্রমায় আমরা যখন আস্তে আস্তে করে আমরা আলোচনা করব, ধারাবাহিকভাবে যখন আলোচনা করব, তো প্রত্যেকটি বিষয়ের সাথে তোমরা পরিচিত হতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথম পরিচ্ছেদে জেগে যাই। প্রথম পরিচ্ছেদে যেটি দেওয়া আছে আমাদের ফসলের বীজ ও বংশ বিস্তারক উপকরণ, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি এইখানে আমাদের আলোচনার বিষয়বস্তুটি একটু লিখে নিই শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের আছে হচ্ছে ফসল বীজ, ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। উপকরণ প্রথমে দেখো আমরা পড়ে নেই যে বীজ উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম, অর্থাৎ বীজের মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে থাকে। সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এটি তোমরা খাতার মধ্যে দাগ দিয়ে রাখো, আন্ডারলাইন করে রাখো। আমিও এখানে লিখি যে বীজ বলতে কি বোঝাচ্ছে এখানে। বীজ সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য, অর্থাৎ নতুন একটি উদ্ভিদ বের বের করে নিয়ে আসার জন্য যে অংশ ব্যবহার করা হয়, যেটির মাধ্যমে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে।
তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য অর্থাৎ নতুন একটি উদ্ভিদ নতুন একটি উদ্ভিদকে জন্মানোর জন্য অথবা বাড়ার জন্য বা পৃথিবীর বুকে নিয়ে আসার জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে আমরা বীজ বলি। এবং বীজ সম্পর্কে সুস্পষ্ট আমরা বীজকে দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে সেই বীজটিকে দেখো, আমরা যদি বীজটিকে ভাগ করি, এখানে আমাদের দুটি অংশ দেওয়া আছে। একটি হচ্ছে উদ্ভিদ তত্ত্ব অনুসারে একটি বীজের শ্রেণীবিভাগ করা হয়েছে। আরেকটি শ্রেণীবিভাগ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের কৃষি তত্ত্ব অনুসারে। তো এখন আমরা দেখে নিই যে উদ্ভিদ তত্ত্ব অনুসারে কিভাবে বীজকে বলা হয়। যে উদ্ভিদের নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এই ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদ জাতীয় বীজ বলে। এর উদাহরণ হচ্ছে ধান, গম, সরিষা, তিল, সিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচা, জিরা, ধইঞ্চা, জাম, কাঁঠাল প্রভৃতি। তো আমরা এখানে কিছু লিখি যে ধান, গম, সরিষা প্রভৃতির উদাহরণ আমরা এখানে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। আর এখানে কৃষি তত্ত্বে দেখো যেই বলা আছে যে আমের কলম, আমের কলম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দেখতে পাচ্ছি আলুর কন্দ। এরপরে আমরা লিখতে পারি কাঁকরোলের মূল, লিখি কাঁকরোলের মূল প্রভৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি যে উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ বলতে কি বোঝায় এবং কৃষি তত্ত্ব অনুসারে বীজ বলতে কি বোঝায়। তো উদ্ভিদ তত্ত্ব অনুসারে যে বীজটি বলতে যেটি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে দেখো এখানে আমাদের যে সংজ্ঞাটি দেওয়া আছে, উদ্ভিদের নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এটা অনেকটা হচ্ছে মানব আমাদের যে হিউম্যান বিং যারা আমরা আছি, আমাদের অর্থাৎ একটি মানুষের যেভাবে বংশ বিস্তার হয়ে থাকে, ঠিক তেমনিভাবে উদ্ভিদের ক্ষেত্রে যে বংশ বিস্তারটি হয়ে থাকে সেটিকে আমরা উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ বলাবো। অর্থাৎ এখানে শিক্ষার্থী বন্ধুরা যে একটি গাছের মধ্যে দেখা গেছে যে পুরুষ ফুল থাকবে এবং স্ত্রী ফুল থাকবে। তো এই পুরুষ ফুলের মধ্যে তোমরা জানো যে পরাগরেণু থাকে। এই পরাগরেণুটা স্ত্রী ফুলের ডিম্বাণুকে নিষিক্ত করে থাকে অর্থাৎ ফার্টিলাইজেশন করে থাকে। এর ফলে এই দুটোর ইন্টারকোর্সের ফলে যেই বীজটা আমরা পেয়ে থাকি সেটিকে আমরা বলবো শিক্ষার্থী বন্ধু উদ্ভিদ তত্ত্ব অথবা উদ্ভিদ তাত্ত্বিক বীজ। অর্থাৎ এখানে অবশ্যই আমার মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার অর্থাৎ পুরুষ ফুল এবং স্ত্রী ফুল থাকবে এবং এদের দুজনের মিলনের ফলে, এদের দুজনের একত্র হওয়ার ফলে অর্থাৎ পরাগরেণু এবং ডিম্বাণুর একীভূত হওয়ার কারণে একত্রিত হওয়ার কারণে যে বীজটি আসবে পরবর্তীতে ওই ফ্লাওয়ারটি থেকে, মেল এবং ফিমেল ফ্লাওয়ার থেকে, সেটিকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদ তাত্ত্বিক বীজ। আর কৃষি তত্ত্ব বীজ হচ্ছে যেটি শিক্ষার্থী বন্ধুরা, এটি আমরা যদি বলতে একটা ফটোকপি মেশিনের মতন। তোমরা জানো যে ফটোকপি মেশিনে দিলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যদি একটি পেজকে দিয়ে দিই হুবহু একটি কপি কিন্তু আমরা পেয়ে থাকি অপর অংশ থেকে। তো উদ্ভিদ তাত্ত্বিক বীজ হচ্ছে যে আমরা উদ্ভিদের যে কোনো অংশকে, সেটি উদ্ভিদের কাণ্ড হতে পারে, সেটি উদ্ভিদের মূল হতে পারে, সেটি উদ্ভিদের পাতা হতে পারে, অথবা উদ্ভিদের কোনো একটি অংশকে ব্যবহার করে যদি নতুন একটি উদ্ভিদকে আমরা জন্মাই অথবা গ্রো করি বা বংশ বিস্তার করে থাকি, সেটিকে আমরা বলবো শিক্ষার্থী বন্ধুরা কৃষি তাত্ত্বিক বীজ। যেমন এখানে দেখো আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে আমের কলম, আলুর কন্দ এবং কাঁকরোলের মূল। অর্থাৎ কাঁকরোলের ক্ষেত্রে যদি বলি, কাঁকরোলের গাছের নিচে অর্থাৎ গাছের গোড়ায় যে মূলটা থাকে, এই মূলটাকে সেপারেট করে অর্থাৎ পৃথক করে যখন এটিকে আবার নতুনভাবে মাটিতে বুনে দেওয়া হয়, তো সেখান থেকে আবার নতুন একটি কাঁকরোলের জন্ম হয়। ঠিক আলুর কন্দ, অর্থাৎ আলুর কন্দ বলতে হচ্ছে আমরা যে আলুটা খাই শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে আলুর কুড়ি থাকে অর্থাৎ এটাকে বলা হয় বাট বা মুকুল থাকে। এই জায়গাটাতে শিক্ষার্থী বন্ধুরা দেখে একটি আলুর মধ্যে, একটি পরিপূর্ণ একটি আলুর মধ্যে বা মেচুর একটি আলুর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা যেটি থাকে যে 3-4টা বাট বা কুড়ি থাকে। তো সেটিকে দেখা গেছে দুটি কুড়ি সম্পন্ন একটি আলুকে অর্থাৎ একটি পূর্ণাঙ্গ আলুকে 2টা বা 3টা টুকরা করে সেটিকে যখন আমরা মাটির মধ্যে বুনে দেয়, সেখান থেকে আবার দেখবে শিক্ষার্থী বন্ধুরা নতুন একটি আলুর গাছের জন্ম হয়। তো এই জন্য এটিকে আমরা বলতে কৃষিতাত্ত্বিক বীজ। অর্থাৎ আমরা কোনো গাছের
কোনো একটা অংশকে আমরা ব্যবহার করে যখন উদ্ভিদের নতুন বংশ বিস্তার করাই, সেটিকে আমরা বলতেছি কৃষিতাত্ত্বিক বীজ। এবং উদ্ভিদতাত্ত্বিক বীজ বলতে আমাদের বোঝাচ্ছে যে আমাদের এখানে একটি ফার্টিলাইজেশন অর্থাৎ মিলন হবে, সেই মিলনটি হচ্ছে মেল এবং ফিমেল অর্থাৎ পরাগরেণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যেই বীজটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর কিছু কিছু বীজ আছে আমরা বলতে পারি এটি দুটি ভাগই থাকতে, কখনো উদ্ভিদতাত্ত্বিকও হয়, কখনো কৃষিতাত্ত্বিক হয়। যেমন আমরা যদি আমের কথাই যদি বলি শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা আম খাওয়ার পরে আমের যে বীজটা আছে এটিকে যদি মাটিতে ফেলে দেওয়া হয় এবং এটিকে যথেষ্ট পরিমাণে যদি মাটির মধ্যে যদি যথেষ্ট পরিমাণে রস থাকে এবং সেখান থেকে দেখবে কিছুক্ষণ পরে একটি নতুন চারা গাছ শিক্ষার্থী বন্ধুরা জন্মাবে বা ওইখান থেকে বের হয়ে আসবে, সেটিকে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি উদ্ভিদতাত্ত্বিক বীজের উদাহরণ, যেহেতু একটি বীজের মাধ্যমে এখানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আর নতুন একটি বীজ আমরা নতুন একটি গাছ পেয়ে যাচ্ছি। এবং আমের যে বীজটি আছে শিক্ষার্থী বন্ধুরা, আমের যে বীজটি আছে এই বীজটি কিন্তু সেই আমের গাছের যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের অর্থাৎ পরাগরেণু এবং ডিম্বাণুর একত্রিত হওয়ার কারণেই কিন্তু এই আমের এই বীজটি হয়ে থাকে। তো এই জন্য আমরা এই আমের এই বীজের মাধ্যমে যদি কোনো একটি নতুন আম গাছকে আমরা জন্মাই, সেটিকে শিক্ষার্থী বন্ধুরা আমরা উদ্ভিদ তত্ত্ব বীজের মধ্যে ফেলে দিব। আর কৃষি তত্ত্ব হচ্ছে যে আম গাছ একটি আম গাছের কোনো একটি ডালকে সংগ্রহ করে সেটিকে আমরা গাপটিং বা কলম পদ্ধতিতে যদি আমরা নতুন একটি আম গাছের বংশ বিস্তার করি শিক্ষার্থী বন্ধুরা, সেটিকে আমরা বলবো কৃষিতাত্ত্বিক বীজ। তো আমি মনে করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে যে কৃষিতত্ত্ব বীজ বলতে কি বোঝায় এবং উদ্ভিদতাত্ত্বিক বীজ বলতে কি বোঝায়। এরপর আমরা হচ্ছে ফসলি বীজ উৎপাদনের যে ধাপগুলো অর্থাৎ ফসলে এই বীজগুলো উৎপাদন করতে গেলে কিভাবে আমাদের কোন পদ্ধতি অনুসরণ ফলো করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখো আমাদের এই একটি মাঝামাঝি জায়গায় আমাদের 37 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি জায়গায় একটা কথা লেখা আছে। অনেক সময় পরীক্ষার মধ্যে এটাকে কোট করে এটিকে দিয়ে একটি প্রশ্ন চলে আসতে পারে যে কাজেই দেখা যায় সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমাদের উদ্ভিদতাত্ত্বিক অনেক বীজই আছে, যেমন আমরা আম কাঁঠাল বলতে পারি, যেটি হচ্ছে কৃষিতত্ত্বের মাধ্যমে মানে কৃষিতাত্ত্বিক প্রক্রিয়া আমরা বংশ বিস্তার করতে পারি অথবা উদ্ভিদতাত্ত্বিকভাবে করতে পারি। কিন্তু অনেক কৃষিতাত্ত্বিক বীজ আছে যেগুলো আমাদের কোনোভাবে উদ্ভিদতাত্ত্বিক ভাবে করা সম্ভব না। যদি আমরা আলুর কথা বলি বা কাকলের কথা বলি, তো এই বীজগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্ভিদতাত্ত্বিক প্রক্রিয়ায় বংশ বিস্তার করা সম্ভব নয়। তাই বলা আছে যে সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ অর্থাৎ যে কোনো বীজ এটি আমরা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ এটি উদ্ভিদতাত্ত্বিক, জানুন উদ্ভিদতাত্ত্বিক প্রক্রিয়া এদেরকে বংশ বিস্তার করা সম্ভব নয়। তো তোমরা এখান থেকে যে কোনো একটি উদাহরণ করে দেখিয়ে দিবে যে কৃষিতাত্ত্বিক হওয়া সত্ত্বেও এটি উদ্ভিদতাত্ত্বিক প্রক্রিয়ায় আমরা গ্রো করতে পারি না, জন্মাতে পারি না। আবার অপর দিকে তোমরা দেখাতে পারো যে এখান থেকে যে কোনো একটি ক্রপ পরীক্ষার মধ্যে তোমাদের আসে যে কোনো একটি ধরো তোমরা গম অথবা ধান যে কোনো একটি শস্য নিতে পারো, যেটিকে তোমরা উল্লেখ করতে পারো কৃষিতাত্ত্বিক প্রক্রিয়া। যেমন আমরা যদি ধান বা গমের কথা বলি, এটির একটি কাজ আছে ভ্রূণ কালচার অর্থাৎ এমব্রিও কালচারের মাধ্যমে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই উদ্ভিদতাত্ত্বিক এই ধান একটি উদ্ভিদ, যদিও একটি উদ্ভিদতাত্ত্বিক বীজ, এই উদ্ভিদতাত্ত্বিক বীজটাকে কিন্তু আবার এই কৃষিতাত্ত্বিক প্রক্রিয়া অর্থাৎ এমব্রায়ো কালচার বা ভ্রূণ কালচারের মাধ্যমে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা গ্রো করতে পারি অথবা নতুনভাবে বংশ বিস্তার করতে পারি। কিন্তু অপরদিকে কৃষিতাত্ত্বিক যে বীজগুলো আছে এই অনেক কৃষিতাত্ত্বিক বীজ, যেমন কাকরোলের কথা বলি, অনেক কৃষিতাত্ত্বিক বীজই আছে যেগুলো আমরা কোনোভাবেই উদ্ভিদতাত্ত্বিক প্রক্রিয়ায় বংশ বিস্তার করতে পারবো না। তো এইটা ছিল এখানকার আলোচনার বিষয়বস্তু। তো এরপর আমরা চলে যাই, দেখো যে আমাদের ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। বীজ উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। উন্নত মানের বীজ পেতে হলে যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করতে হয়। ফসল উৎপাদনের জন্য যেসব ধাপ অতিক্রম করা হয় বীজ উৎপাদনের জন্য সেভাবেই অগ্রসর হতে। অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টারটিতে প্রথম অধ্যায়টিতে শিক্ষার্থী বন্ধুরা ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু যে ধাপগুলো হচ্ছে আমরা টিলেজ অথবা জমি কর্ষণের ক্ষেত্রে কিন্তু পড়েছিলাম। এরপর আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে আলোচনা করেছিলাম যে ফসল উৎপাদনের ক্ষেত্রে কী কী ধাপ উৎপন্ন করতে হয়। আর এখানে সেটাই বলা হচ্ছে যে ফসল উৎপাদনের জন্য যেসব ধাপ অতিক্রম করা হয় বীজ উৎপাদনের জন্য সেভাবে অগ্রসর হতে হয়। পার্থক্য হলো এই যে বিভিন্ন ফসলের বীজ যেমন ধান, পাট, গম, মূলা, মরিচ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপসমূহের বিশেষ যত্নবান হতে হয়। তো 1 নাম্বার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেটি দেওয়া আছে যে বীজ জমি নির্বাচন, আমরা লেখে লেখে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা।
তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বীজ উৎপাদনের ধাপসমূহ। ধাপসমূহের প্রথমে 1 নাম্বার যেটি আছে সেটা হচ্ছে বীজ জমি নির্বাচন, অর্থাৎ আমাদের একটি জমি নির্বাচন করতে হবে বীজ উৎপাদনের জন্য। দেখো লেখা আছে যে বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করা উচিত, অর্থাৎ উর্বর জমি লাগবে, অর্থাৎ যে জমির মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান থাকবে। এরপর আছে জমি অবশ্যই আগাছা মুক্ত, আলো বাতাস যুক্ত হতে হবে, এবং নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজ চাষ না হয়ে থাকলে আরো ভালো। এটি কেন বলা হলো শিক্ষার্থী বন্ধুরা? কারণ হচ্ছে যে আমরা যদি একই শস্য বা একই জাতের বীজ যদি একই জমিতে বারবার জন্মায়, তাহলে যেটি হয়, এই সম্পর্কে তোমরা হয়তো একটি ধারণা তোমরা অষ্টম শ্রেণীতে পেয়ে পরিচিত হয়ে আসছো। সেটা হচ্ছে যে শস্য আবর্তন পর্যায়, অর্থাৎ একই ফসল যদি আমরা বারবার যদি জমিতে লাগাই, তাহলে হচ্ছে যে একটি নির্দিষ্ট ক্রপ, ধরো যে আমি ধানের কথা যদি বলি, তো ধান যদি চাষ করা হয় বা ধানের বীজ যদি জন্মানো হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু যেটি হবে সেটি হচ্ছে যে এটি একটি নির্দিষ্ট জায়গা থেকেই তার যে পুষ্টি উপাদানগুলো আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট মাটির একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত তাদের মূলের যে বিস্তৃতি সেটি থাকবে, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা থেকেই এই গাছের মূলটি শিকড়ের মাধ্যমে সে তার খাবারকে সংগ্রহ করবে। এবং পরের বারও যদি আমাদের সেই হচ্ছে এই একই ফসলের বীজ অর্থাৎ ধান বোনা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের পুষ্টি উপাদানের ঘাটতি থাকতে পারে। কারণ এর আগের সময়টাতে আমি যেহেতু ধান লাগিয়েছিলাম, তো ওইটি অলরেডি মানে ইতিমধ্যে ওই জায়গা থেকে শিকড়ের মাধ্যমে কিন্তু পুষ্টি উপাদান নিয়ে সেখানে একটি সংকট অবস্থা বিরাজমান আছে। এজন্য যেটি হয় যে আমি যদি প্রথম দিকে এরকম হয় যে স্বল্প গভীরতা বিশিষ্ট যদি কোনো ক্রপে চাষ করি বা স্বল্প গভীরতা বিশিষ্ট বা শিকড় সম্পন্ন যদি কোনো শস্যের চাষ করি, তো অবশ্যই পরবর্তী পর্যায়ে গিয়ে আমার একটু গভীরতা বিশিষ্ট একটু বেশি গভীরতা বিশিষ্ট শিকড় বিশিষ্ট তোমার হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমার এই ফসলের চাষাবাদ করতে হবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে উর্বর জমি লাগবে, এবং আরেকটি যদি বলা আছে যে আগাছা মুক্ত থাকতে হবে জমিটি, এবং যেটি বলা হলো যে অর্থাৎ হচ্ছে যে একই শস্য যেন বারবার একই জমিতে লাগানো না হয়। লাস্টে যেটা আছে নির্বাচনিত জমিতে অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এটি একটি অত্যাবশ্যকীয়। তোমরা জানো যে জৈব পদার্থর অসংখ্য গুণাবলী রয়েছে। জৈব পদার্থ যেটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে এই জৈব পদার্থ মানে হচ্ছে যে আমাদের কম্পোস্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে, কম্পোস্ট অর্থাৎ বিভিন্ন আমাদের রান্নাঘরে ফেলে দেওয়া অব্যবহৃত অংশ রয়েছে। তারপর জমিতে ফসল কাটার পর অনেক কিছু অংশ জমিতে পড়ে থাকা যায়। তো সব কিছু মিলেই এই জৈব পদার্থটা তৈরি হয় শিক্ষার্থী বন্ধুরা। তো এর অনেকগুলো গুণাবলী রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, যে এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি খুব ধীরে ধীরে মাটিতে হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদান ছেড়ে দেয় মাটিতে, অর্থাৎ মাটিতে সরবরাহ করে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান। তারপর পানির যে ধারণ ক্ষমতা আছে সেটি বৃদ্ধিতে সাহায্য করে। তো অসংখ্য গুণাবলী রয়েছে, এবং একটি ভালো ফসলের বীজ যদি আমরা উৎপাদন করতে যাই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাদের জমিতে এই 2% জৈব পদার্থ মাটিতে বিদ্যমান থাকা বাঞ্ছনীয় থাকতে হবে। এবং জমিতে দেখো আরেকটা জিনিস হচ্ছে আলো বাতাস থাকতে হবে, এয়ার মুভমেন্ট করতে হবে, যেটি কারণ তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে জমির যে আমরা যে মাটির মধ্যে আমাদের ফসলের বীজটিকে রোপণ করে থাকবো, সেখানে বিভিন্ন রকমের হচ্ছে মাইক্রো অর্গানিজম অর্থাৎ ক্ষুদ্র জীবাণু থাকে, ক্ষুদ্র অণুজীব থাকে, জীবাণু না, ক্ষুদ্র অণুজীব সাধারণত থাকে। তো এই অণুজীবগুলো তাদের কার্যাবলী ভালোভাবে সম্পন্ন করার জন্য এই আলোর খুবই দরকার, মানে এই আলো এবং বাতাসের খুবই দরকার। এবং ফসল বীজ লাগানোর পর বীজ থেকে বীজের অঙ্কুরোদ্গমের জন্য আমাদের এই আলো যথেষ্ট পরিমাণ আলো এবং বাতাসের দরকার। তো সেটি আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এরপর আমরা যেটি চলে যাব শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের বীজ জমি পৃথকীকরণ। দেখো বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি এবং পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকতে হবে।
এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের মিশ্রণ না করে। এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় ফসলি বীজ উৎপাদনের ক্ষেত্রে, কারণ আমরা যেই ফসলি বীজটা উৎপাদন করছি সেখানে যদি অন্য কোনো বীজের মিশ্রণ ঘটে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একজন কৃষক যখন পরবর্তী পর্যায়ে গিয়ে বা পরবর্তী মৌসুমে গিয়ে যখন এই বীজগুলো জমিতে লাগাবে, সে যে ধরনের ফসল সেখান থেকে আশা করছিলেন সেই ধরনের ফসল কিন্তু তার পক্ষে পাওয়া সম্ভব নয়। কারণ যখন এই বীজটি উনি ওনার নির্দিষ্ট যে জমি আছে উৎপাদন করছিলেন, তখন অন্য কোনো বীজের এখানে সংমিশ্রণ ঘটার কারণে এখানে বীজের যে ইমপিউরিটিটা অর্থাৎ বিশুদ্ধতা সেটি কিন্তু রাখা সম্ভব হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা তাহলে 2 নম্বর যে টপিকটি সেটা হচ্ছে বীজ জমি পৃথকীকরণ। অর্থাৎ বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি, আমি যদি বলি এটা যদি আমার জমি হয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমার ধরো যে নির্বাচিত জমি, এটা আমার ধরো শিক্ষার্থী বন্ধুরা নির্বাচিত জমি, এবং পার্শ্ববর্তী এখানে আমার আরেকটি জমি আছে। একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের, অর্থাৎ এই 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 আমার এই জমিটি থেকে আমাদের আরেকটি জমি একই, ধরো যে এখানে আমি ধান করতেছি, আবার এখানে আমার ধান লাগানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের হয়, আবার অনেক সময় আছে যে একই ধান, ধরো এখানে ধান হয়, আবার অনেক সময় যে আরেকজন কৃষক এখানে গম উৎপাদন করতে পারেন। তো এক্ষেত্রে যেটি হবে যে আমাদেরকে নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, যাতে করে শিক্ষার্থী বন্ধুরা এই যে গাছটি আছে এখানে যে জমিটি আছে এখানকার পরাগরেণুটি যেন অন্য গাছের পরাগরেণু অর্থাৎ অন্য গাছের যে ফিমেল ফ্লাওয়ার বা স্ত্রী ফুল থাকবে তাকে যেন নিষিক্ত করতে না পারে। এর ফলে যেটি হবে যে যদি এখানকার পরাগরেণু ওই গাছে চলে যায় এবং ওইখানকার থেকে পরাগরেণু যদি এখানে চলে আসে শিক্ষার্থী বন্ধুরা, এর ফলে যেটি হবে যে আমাদের যে এই ধান জাতের যে বিশুদ্ধতা, অর্থাৎ আমরা যে এই শুধু এই জাতের ধানের বিশুদ্ধ এই ধান জাতের বীজ পেতে চাচ্ছি সেটি কিন্তু আমাদের পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে। তো এই জন্য হচ্ছে আমাদের যে নির্দিষ্ট দূরত্ব, এক একটি ফসলের ক্ষেত্রে এক এক ধরনের দূরত্ব আছে। যেমন ধানের ক্ষেত্রে প্রায় 1 মিটার থেকে আরও বেশি, মিনিমাম 1 মিটার দূরত্ব হচ্ছে আমার থাকতে হবে। এটি ক্রপ টু ক্রপ অর্থাৎ শস্য থেকে শস্য এটা ভিন্নতা হয়ে থাকে। তো আমরা এটি ফসল লাগানো আছে কৃষি সংশ্লিষ্ট যে কৃষি অফিসার আছে তার কাছ থেকে আমরা জেনে নিব, বা সংশ্লিষ্ট যে কৃষি বিষয় অভিজ্ঞ বা বিশেষজ্ঞ আছে তাদের কাছে জেনে নেব যে কতটুকু ব্যবধানে আমাদের হচ্ছে আরেকটি ফসলের বীজ আমরা লাগাবো, সেটি আমরা নিশ্চিত করেই তারপরে এই বীজ উৎপাদন করব বা বীজের জমি আমরা পৃথকীকরণ করব। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, বীজ সংগ্রহ বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ। প্রত্যায়িত বীজ বলতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো কোন বীজটিকে বলা হয়। এটি অষ্টম শ্রেণীতে তোমরা এই সম্পর্কে জেনে এসেছো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে 3 নম্বর যে ধাপটি আছে সেটা হচ্ছে আমাদের বীজ সংগ্রহ। এবং এটিতে যেটি আছে শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে যে প্রত্যয়ন বীজ, যেটি কি বলা হয় সার্টিফাইড বীজ। অর্থাৎ তোমরা জানো যে 4টি উপায়ে বীজকে সাধারণত উৎপাদন করা হয়ে থাকে। প্রথমটি আমাদের রয়েছে হচ্ছে বেসিক সিড, তারপর রয়েছে আমাদের মৌলিক সিড, তারপর হচ্ছে আমাদের বেসিক সিডের পর আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টাল। তারপর আমাদের যেটা আছে শিক্ষার্থী বন্ধুরা যে সার্টিফাইড বীজ হচ্ছে একবারে লাস্টে। প্রত্যয়ন বীজ বলতে যেটি বোঝায় যে অর্থাৎ একজন গবেষক উনি বীজকে উৎপাদন করার ফলে ইনি আমাদের যে বিএডিসি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটি আছে সেখানে তারা এই সংশ্লিষ্ট ব্যক্তিকে অফিসে এটি পাঠায় এবং তারা তাদের নিজস্ব গবেষণাগারে ওই বীজের নমুনা নিয়ে তাদের নিজস্ব যে গবেষণাগার আছে সেখানে তারা এই বীজকে উৎপাদন করে। এবং উৎপাদন করার পর অর্থাৎ প্রথম যে আমার ছিল বেসিক সিড, তারপর আমাদের যে ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক যে সিড ছিল, এরপরে আমাদের যে সিডটি হয় যে সার্টিফাইড সিড। অর্থাৎ তারা এটিকে সার্টিফাই করে দেয় যদি গবেষক যেই তথ্য দিয়ে থাকে বা যে ধরনের এই বীজের গুণাবলী থাকে এবং তারা তাদের গবেষণাগারে পরীক্ষা করার পরে যদি একই রকম বা কাছাকাছি যদি চলে আসে তাদের রেজাল্ট, ফলাফলের যে আলোচনাটা বা ফলাফলের যে বিশ্লেষণটা, এটি যদি গবেষক এবং হচ্ছে বিএডিসি যে ফিল্ড আছে তাদের যে মাঠ গবেষণাগার আছে এই দুই জায়গা থেকে প্রাপ্ত ফলাফল যদি একই রকম হয়
তো তখন তারা এই সিডটিকে কিন্তু পত্তন বীজ অর্থাৎ তারা এটাকে সার্টিফাইড করে দেয় যে না এই বীজ এখন বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত। অর্থাৎ অর্থাৎ কৃষকেরা এই বীজ এখন সংগ্রহ করে বাজার থেকে এই বীজ সংগ্রহ করে তারা তার জমিতে লাগাতে পারে। এই বীজটিকে বলা হচ্ছে পত্তন বীজ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সেটাই বলা হচ্ছে যে আমরা যখন বীজ উৎপাদন করব অবশ্যই এই বীজটা যেন পত্তন বীজ হয়ে থাকে, সেটি আমাদেরকে জেনেই আমাদেরকে বীজ সংগ্রহ করতে হবে। এরপরে চলে যাই আমরা, দেখো আমাদের দেখো এই পত্তন বীজের মধ্যে কি কি থাকবে, যে নিম্ন তথ্য জানতে হবে, অর্থাৎ জাতের নাম, অর্থাৎ কোন জাতের বীজ তুমি সংগ্রহ করছো বা কোন জাতের বীজ কে আমাদের ফসল উৎপাদনের অংশ হিসাবে সংগ্রহ করা হচ্ছে। এরপর হচ্ছে বীজ উৎপাদনকারীর নাম এবং নম্বর, অর্থাৎ একটি যখন যারা এই বীজগুলো উৎপাদন করে তো তাদের প্রত্যেকের একটি নম্বর থাকে, যে যেটি দ্বারা বোঝা যায় যে অথেন্টিক একটা নাম্বার থাকে, যে নাম্বার দ্বারা বোঝা যায় যে না তারা একজন সত্যিকারের অর্থেই একজন বীজ মানে বীজ জন্মানো, বা এরা হচ্ছে যে আমরা বলি কন্ট্রাক্ট ফার্মার, অর্থাৎ হচ্ছে যে যাদেরকে এই নাম্বারটা দেওয়া থাকে তার মানে হচ্ছে যে তারা এই বীজ উৎপাদনের জন্য যথেষ্ট অভিজ্ঞ এবং তারা প্রকৃত মানে একটি বীজ উৎপাদনের জন্য যে পদ্ধতিগুলো ফলো করা হয় সেটি ফলো করে সেই নিয়মাবলী যথাযথভাবে মেনেই তারা এই বীজটাকে উৎপাদন করে। তো এরকম থেকে আমাদের হচ্ছে এই যখন বীজটা সংগ্রহ করে পত্তন বীজের ক্ষেত্রে, তো যে বীজ উৎপাদনকারী করছেন তার যেন নাম এবং নম্বর থাকে, যাতে করে আমাদের এটি যে একটি বিশুদ্ধ বীজ, এটি যে একটি ভালো বীজ সেটি যেন নিশ্চিত করা সম্ভব হয়। এবং অন্য জাতের বীজের শতকরা হার, অর্থাৎ ওই বীজের মধ্যে অন্য কোনো জাতের বীজ আছে কি না, ধরো যে আমি বিনা সাল করতেছি এটার মধ্যে আমাদের অন্য কোনো ধানের বীজ, আমরা যদি বলি যে নাজির সাল বা অন্য কোনো ধানের বীজ এটার মধ্যে মিক্স অবস্থা বা মিশ্রিত অবস্থা আছে কিনা, থাকলে সেটা কতটুকু টোটাল বীজের সমস্ত বীজের সেটা 1 কেজি বীজের মধ্যে কতটুকু আছে সেটি আমাদের জানতে হবে। এরপর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, অর্থাৎ এই বীজ যখন জমিতে লাগানো হবে তার কতটি বীজ, অর্থাৎ আমি যদি বলি 100টি বীজ তার মধ্যে কতগুলো বীজ এই থেকে অর্থাৎ নতুন বীজ থেকে নতুন চারা জন্মাবে বা গজাবে সেটির জানা। যে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, অর্থাৎ আমি যদি 100টি বীজ লাগে এর থেকে যদি আমার 80টি বীজ থেকে যদি নতুন চারা গাছ জন্মায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা হচ্ছে 80 ভাগ। এরপর রয়েছে বীজের আর্দ্রতা, অর্থাৎ এই বীজের মধ্যে কতটুকু আমার পানির পরিমাণ বা ময়েশ্চার রয়েছে সেটি আমাদের জানা। এবং তোমরা জানো যে আমাদের এই যখন কোন একটি বীজ, বিশেষ করে আমাদের যে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে যে দানা জাতীয় যে ফসলগুলো রয়েছে ধান, গম বা পাট, এদের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যে সেফ বা নিরাপদ যে আর্দ্রতার যে রেঞ্জটি রয়েছে আমাদের বা পরিসরটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 8 থেকে 10%, অর্থাৎ 10% 8 থেকে 10 ভাগ থাকবে। তো এই 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 আমরা যে বীজটি, যে পত্তন বীজটি সংগ্রহ করছি এর মধ্যে কতটুকু হচ্ছে পানি বা আর্দ্রতা রয়েছে সেটিও আমরা চেক করব। এরপর হচ্ছে বীজ পরীক্ষার তারিখ, অর্থাৎ বীজ সর্বশেষ কত তারিখে বীজটা পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ এই যে বীজের যে তথ্যগুলো, যে অন্য বীজের শতকরা হার, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, তারপর হচ্ছে বীজের আর্দ্রতা, এই যে জিনিসগুলো আমাদের জানা দরকার একটি ভালো বীজের গুণাবলী নিশ্চিত করার জন্য। তো এটি কবে পরীক্ষা করা হয়েছিল সেটিও একটি তারিখ এই পত্তন বীজের মধ্যে দেওয়া থাকবে, সেটি আমরা নিশ্চিত হব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, উপরিক্ত তথ্যগুলি একটি গ্যারান্টি পত্রে, অর্থাৎ একটি নিশ্চয়তাকরণ পত্রে আমাদের ট্যাগ লিখে বীজের বস্তায় বা প্যাকেটে রাখা, তো বীজের উপরে এটি দিয়ে দেওয়া হয়। এরপরে দেখো যে বীজের হার নির্ধারণ, এরপর আমরা চলে যাচ্ছি যে বীজের হার নির্ধারণ। বীজের হার নির্ধারণ দেখো, এর মধ্যে হচ্ছে বীজের বিশুদ্ধতা, অর্থাৎ কতটুকু অর্থাৎ যেই বীজের আমরা যে বীজটিকে আমরা সংগ্রহ করছি ওই জাতের বীজ কতটুকু আছে, সজীবতা, অর্থাৎ এটি দেখতে ভায়াবল কিনা, অর্থাৎ এটি যথেষ্ট পরিমাণ রোগমুক্ত কিনা সেটা নিশ্চিত করা। তারপর অঙ্কুরোদ্গম ক্ষমতা, এ থেকে কতগুলো বীজ আমরা মানে শতকরা কতটি বীজ আমাদের এখান থেকে নতুন চারা গাছ জন্মাবে সেটি, আকার, তারপর বপনের সময় কখন এটা আমাদের বপন করতে হবে, এবং মাটির উর্বরতা শক্তি, এসব বিবেচনা করে প্রতি হেক্টর জমিতে বীজের হার নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ 1 হেক্টর মানে তোমরা জানো যে 10,000 বর্গ মিটার। তো এই যে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, যে বীজের বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুর, এগুলোকে বিবেচনা করেই একজন কৃষক এরকম বীজের হার নির্ধারণ করে থাকেন। এরপরে হচ্ছে নির্বাচিত জমি প্রস্তুতকরণ। এটি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত অধ্যায়ে আলোচনা করেছি যে এক এক জাতের বীজের জমির প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। যেমন দেখো
ধানের বীজের উৎপাদন করতে গেলে ভালো জমি ভালোভাবে কর্দমাক্ত করে চাষ করতে হবে। আবার গমের বেলায় শুকনো অবস্থায় অর্থাৎ জমিটি পানিটা রসটা কম থাকবে, এই অবস্থায় শুকনো অবস্থায় 4 থেকে 5 বার চাষ করে পটিপারি করতে হবে। এবং সার প্রয়োগের মাত্রাও এক মানে শস্য তো শস্য ভেরি করে থেকে আমরা গত অধ্যায়টা আলোচনা করেছি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটি রয়েছে দেখো, সেটা হচ্ছে যে আমাদের বীজ বপন। নির্বাচিত জমি প্রস্তুতকরণ। এরপর আমাদের যেটি রয়েছে হচ্ছে বীজ বপন। তো বীজ বপনের ক্ষেত্রে দেখো এটি যেটা আছে যে নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে অর্থাৎ সারি করে আমাদের বপন করতে হবে। বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতা অর্থাৎ একই গভীরতা বপন করা উচিত। এবং কত বীজ কতটুকু গভীরতা বপন করতে হবে বীজের আকার, আর্দ্রতা এবং মাটির উপর নির্ভর করে। অবশ্যই বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, কারণ হচ্ছে যে সব বীজ কিন্তু দেখতে বা আকার একই রকম থাকে না। কোনো বীজ যদি আমরা বলি, দেখো লাউয়ের বীজের কথা যদি বলি, তোমরা যদি দেখে থাকো লাউয়ের বীজ, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধু আকারে অনেক বড় হয়ে থাকে এবং এটি একটু ভিতরে 10 থেকে 12 সেন্টিমিটার গভীরে গিয়ে এই বীজটি বুনতে হয়। আবার অনেক বীজ আছে ছোট। তোমরা যদি পাটের বীজ দেখে থাকো শিক্ষার্থী বন্ধুরা, দেখবে যে পাটের বীজ কিন্তু আকারে খুব ছোট হয়ে থাকে। তো এই আকারের ভিন্নতার কারণে আমাদের হচ্ছে গভীরতার পরিমাণটাও কতটুকু গভীরে, মাটি কতটুকু গভীরে গিয়ে আমরা বীজটি বুনবো সেটি ভিন্নতা হয়ে থাকে। এবং পাশাপাশি জমিতে কতটুকু আর্দ্রতা রয়েছে, হ্যাঁ, সেটির উপর ভিত্তি করে। যদি আমার আর্দ্রতা বেশি থাকে তাহলে একটু বেশি গভীরতায় গিয়ে আমরা বীজটিকে বুনতে পারবো। আবার জমিতে আর্দ্রতার পরিমাণ কম থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেটি দেখা যায় যে আমাদের একটু উপরের দিকেই হচ্ছে আমাদের কম গভীরতায় গিয়ে আমাদের হচ্ছে এই বীজটিকে যদি আমাদের জমিতে যথেষ্ট পরিমাণে পানি থাকে তাহলে আমরা একটু উপরে দিয়ে কম গভীরতার মধ্যেও আমরা বীজটিকে বুনতে পারবো। আর যদি আমাদের দেখা গেছে জমিতে আর্দ্রতার পরিমাণ কম অর্থাৎ পানির যে সোর্সটা বা মাটিতে যে রস এটি যদি একটু গভীরে থাকে অথবা বেশি গভীরে যদি থাকে তাহলে একটু বেশি গভীরে গিয়ে আমাদের বীজটাকে বুনতে হবে। কারণ তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের রস, মাটির যে রসটি বা মাটির মধ্যে যে পানি থাকে সেই পানির সংস্পর্শে যদি বীজ আসতে না পারে তা না হলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সেখান থেকে কিন্তু অঙ্কুরোদ্গম অর্থাৎ নতুন একটি বীজ জন্মানো কিন্তু অসম্ভব হয়ে পড়বে। এরপরে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে রগিং বা বাছাইকরণ। তোমরা এটা বুঝতে পেরেছো যে অর্থাৎ যখন আমরা বীজ লাগাবো বা যে কোনো ফসল লাগানোর ক্ষেত্রেও আমরা এটি জানি যে যখনই কোনো একটি জমিতে বীজ অথবা কোনো একটি ফসল শিক্ষার্থী বন্ধুরা বপন করা হয় বা লাগানো হয় সেখানে অটোমেটিকভাবে আগাছার উদ্ভব হয়ে থাকে। তো এটি যেটি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের নির্দিষ্ট যে ফসলটি আছে সেই ফসলের চারা গাছ ব্যতীত যদি অন্য কোনো চারা গাছ দেখা যায়, এমনকি আমরা যদি ধরো যে আমরা আমাদের জমিতে ধান গাছ লাগিয়েছি সেখানে যদি পাটের একটা চারা গাছ দেখা যায় অথবা গমের যে চারা গাছ হয় সেটিও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আগাছা হিসাবে বিবেচিত হবে। তো এটিকে দেখা মাত্রই আমাদেরকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই অন্য জাতের যে গাছগুলো আছে বা অন্য আগাছা গাছ বা আমাদের নির্দিষ্ট শস্য ব্যতীত অন্য যে গাছগুলি আছে এগুলো তুলে উপরে ফেলতে হবে এবং এগুলিকে জমি থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ তোমরা জানো হচ্ছে যে আগাছা হচ্ছে একটি ফসলের 1 নম্বর শত্রু। তো এই জন্য আগাছা দেখা মাত্রই আমাদেরকে এগুলো উপরে ফেলে এটাকে আমাদেরকে যথাযথভাবে দমন করতে হবে। এরপর আমাদের দেখো এবং অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ এবং 3 পর্যায়ে রগিং করা হয় যে কোনো একটি উদ্ভিদের ফুল আসার আগে, ফুল আসার সময় এবং হচ্ছে পরিপক্ক পর্যায়ে অর্থাৎ ম্যাচুরিটি পর্যায়ে যখন সেইটি বীজ দিবে, বীজ চলে আসে ওই অবস্থায় ফুল আসার আগে অর্থাৎ ফুল আসবে তার আগে দেওয়া হবে। যখন ফুল চলে আসছে ওই সময় আমাদের এই বাছাইকরণ করতে হবে এবং লাস্টে হচ্ছে আমাদের পরিপক্ক পর্যায়ে। এরপর আমাদের দেখো দেওয়া আছে পরিচর্যা। তোমরা জানো যে আমাদের একটি ফসল উৎপাদনের ক্ষেত্রে যে পরিচর্যাগুলো আছে সেগুলো আমাদের নিয়মিতভাবে করতে হবে। যে আমাদের যদি জমিতে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে সার প্রয়োগ করব, জৈব সারের ঘাটতি দেখা জৈব সার প্রয়োগ করব। পানির যদি ঘাটতি দেখা যায় তো আমাদের নিয়মিতভাবে সেচ দিয়ে সেই পানির ঘাটতি পূরণ করতে হবে। আবার যদি কোনো কারণে অতিরিক্ত পানি জমে যায়, ধরো যে টানা 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি নেমেছে, তো এর ফলে দেখা যায় অনেক জায়গাতেই দেখা যাচ্ছে জলবদ্ধতা অর্থাৎ অতিরিক্ত পানি জমিতে অতিরিক্ত পানি জমে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিষ্কাশিত যে নালা থাকবে অর্থাৎ ড্রেনেজ যে সিস্টেম থাকবে সেটিতে অতিরিক্ত পানি আমাদেরকে বের করে দিতে হবে। এবং অবশ্যই আগাছা থাকলে আগাছা করতে হবে। রোগ বা কোনো রোগ দেখা দিলে অথবা কোনো পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড় দেখা দেওয়া মাত্রই সেটি আমাদের দমনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সর্বশেষ যেটি আছে আমাদের একদম সর্বশেষ সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা বীজ সংগ্রহ।
বীজ সংগ্রহ যেটি আছে, যে বীজ পরিপক্ক হওয়ার পর অর্থাৎ যথেষ্ট ম্যাচুরিটি যখন হবে, অর্থাৎ যেই ম্যাচুরিটি হওয়ার অর্থ হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা, যে এই অবস্থায় আমাদের বীজটিকে সংগ্রহ করতে হবে, যেটি পরবর্তী পর্যায়ে আমরা সংরক্ষণ করে যখনই আমরা জমিতে বুনবো, এখান থেকে একটি নতুন চারা গাছ জন্মাবে। অর্থাৎ আমরা যদি পরিপক্ক আসার আগে যদি কোনো একটি বীজকে সংগ্রহ করি, এর ফলে যেটি হবে যে আমরা বীজকে সংগ্রহ করব, কিন্তু এই বীজ পরবর্তীতে মাটিতে রোপণ করার ফলে এটি থেকে কিন্তু নতুন একটি চারা গাছের কথা আমরা চিন্তা করতে পারবো না। তো এই জন্য আমাদের এক একটি বীজের ক্ষেত্রে এক এক রকমের পরিপক্কতার লক্ষণ রয়েছে। সেই লক্ষণগুলোকে দেখে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বীজকে হতে সংগ্রহ করব, যেটা আমাদের এই অধ্যায়ের শেষের দিকে আমরা আলোচনা করতে পারবো যে আমাদের ধান অথবা ইভেন অষ্টম শ্রেণীতে তোমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই বীজ সংগ্রহকে বা বীজের পরিপক্কতা সম্পর্কে আলোচনা করে আসছো বা তোমরা অধ্যয়ন করে আসছো, যে ধান বা গমের বীজ আমরা কিভাবে দেখে বুঝবো যে এই বীজের পরিপক্কতা চলে এসেছে। তো ওই পরিপক্কতা বুঝে এর লক্ষণ বুঝে আমাদের কিন্তু এই বীজ সংগ্রহণ করতে পারবো। আদারওয়াইজ যদি আমরা পরিপক্কতা আসার আগে যদি আমরা আমাদের বীজকে সংগ্রহণ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেখান থেকে কিন্তু আমরা নতুন চারা গাছ জন্মাতে পারবো না। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো। আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের বীজ বলতে কি বোঝায়, বীজের উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং ফসলতাত্ত্বিক বীজ কি সে সম্পর্কে আলোচনা করেছি, এবং আমরা একদম ধরে ধরে প্রত্নতাত্ত্বিক ফসলি বীজ উৎপাদন করতে গেলে আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে বা কি কি ধাপ পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে, সেটি কিন্তু আমার শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করলাম। আশা করি তুমি এই আলোচনাগুলো তোমরা যদি একটু নোট করে নিয়ে বাসায় যদি একটু নিয়মিতভাবে অধ্যয়ন করো, অবশ্যই এটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো আগামী ক্লাসের প্রতি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।